আচ্ছা দেখো, এই লাইনটা হচ্ছে মোটামুটি যারা কমার্সে পড়ালেখা করে তাদের কাছে এটা সবচেয়ে পরিচিত একটা শব্দ। এ ইকুয়াল টু এল প্লাস পি বা এল প্লাস ও বা এল প্লাস ই, মানে হচ্ছে অ্যাসেট সম্পদ, ইকুয়াল টু লায়াবিলিটি মানে দায়, ওনারশিপ মানে তোমার মালিকানা সত্ত্ব বা প্রোপাইটারশিপ বা হচ্ছে তুমি ইকুইটি যা বলো। তা আমার কথা হচ্ছে যে আমাদের জীবনটা অনেকটা এরকমই। আমাদের জীবনে যত সম্পদ আছে তার মধ্যে হচ্ছে গিয়া আমাদের যে দায় থাকে সেই দায়, তারপর হচ্ছে যে আয় থাকে, আয়ের সাথে যদি হচ্ছে আমরা যদি কোনো কিছু পাই জন্মসূত্রে মানে উত্তরাধিকারী সূত্রে, সেই সম্পদ বা সম্পদের ভ্যালু মাইনাস হচ্ছে ব্যয়। তো এইগুলির কম্বিনেশনটা হচ্ছে আমাদের ওনারশিপ বা মালিকানা সত্ত্ব। তো এই জিনিসগুলো আমাদের শেখানো হয় এবং বাস্তবেও লাগে, কিন্তু আমাদের আরো একটা বাজে জিনিস শেখানো হয়। সেটা কি জানো? ইংলিশে বলে র্যাট রেস অথবা এন্ডলেস কম্পিটিশন, যার কোনো শেষ নাই। এটা কিভাবে আমি একটু ব্যাখ্যা করি। মনে করো যেমন আমরাই ছিলাম ছোটবেলায়, বাবা মা বলতো যে এসএসসি পরীক্ষা দাও, পরীক্ষা একটু পড়ালেখা করতে হবে, এরপর হচ্ছে কলেজে গেলে তেমন একটা পড়ালেখা নাই। এসএসসি গেল, ইন্টার উঠলাম, কলেজের পরীক্ষা দাও, তারপরে ভার্সিটি উঠলে পড়ালেখা নাই, গেল। তারপর ভার্সিটিতে উঠলাম, ভার্সিটিতে পড়ালেখা নাই, ভার্সিটির জীবন শেষ হইলেই কোনো টেনশন নাই, গেল। আসার পর দেখি চাকরির পরীক্ষা, চাকরির টেনশন, চাকরির পড়ালেখা, সব চাকরি পাইতেছি না, নিজের মধ্যে একটা বিরক্ত, হতাশা, যাই হোক, এগুলি সবার মধ্যেই থাকে, আমার একলার ক্ষেত্রে না। তো এইখানে গেল। তো এখন হচ্ছে চাকরি আবার পাওয়ার ক্ষেত্রে এই চাকরি ভালো না ওই চাকরি ভালো, অমুক তমুক, বিশেষ করে যারা বিসিএস দেয় তাদের ক্ষেত্রে হচ্ছে বিসিএস হইলে হবে না, তার মধ্যে হইতে হবে কি অ্যাডমিন ক্যাডার, নাহলে ফরেন ক্যাডার, না হয় হচ্ছে পুলিশ ক্যাডার। অন্যান্য ক্যাডারের জন্য 27 টাকার কোনো ভ্যালুই নেই, এবং বাংলাদেশের স্ট্রাকচারে অন্যান্য ক্যাডারে আসলে অতটা দাপটও নাই, এটাও সত্য। তো আমাদের আসলে এরকম ছোটবেলা থেকেই বোঝানো হয়, মানে তুমি যদি সিঁড়ি হিসাব করো, প্রথম ধাপ পার করলা, তোমার বললো যে প্রথম ধাপ সোজা, এবার দ্বিতীয় ধাপে যাও, দ্বিতীয় ধাপ পার করলা, তারপরে তৃতীয় ধাপ, এরকম তুমি চলতেই থাকবা, এর কোনো শেষ নাই, মৃত্যুর আগ পর্যন্ত শেষ নাই। শেষ আছে, শেষ হচ্ছে মৃত্যু। এবং এখানে দেখা যায় যে ওই পেপারে বা টিভিতে শুনবা, যেমন একবার আমরা দেখছিলাম যে আমাদের প্রয়াত অভিনেতা আনোয়ার হোসেন, ওনার ছেলে মেয়ে ওনার বুড়া বয়সে দেখাশোনা করে না, অথচ উনি অভিনয় করে অনেক টাকা পয়সা ইনকাম করে ছেলে মেয়েদেরকে বিদেশে পাঠাইছে। আর একটা আমি পাইছিলাম জাহাঙ্গীরনগরের এক টিচার, তার সব ছেলে মেয়ে হচ্ছে দেশের বাইরে থাকে, বুড়ো বয়সে তারা কেউ দেখার নাই, সব ছেলে মেয়ে এস্টাবলিশড, সে ইনকাম করছে, ফ্যামিলির পিছনে ব্যয় করছে, আলটিমেট রেজাল্ট কি? তার নিজের লাইফের কোনো ভ্যালু নাই। তো মানুষের লাইফটা আসলে এরকমই, মানে নিজের লাইফ দিয়ে হচ্ছে গিয়ে পরের লাইফ ডেভেলপ করে, আর ফলাফল হচ্ছে জিরো। তো এই যে রেস আমাদের ছোটবেলা থেকে শিখায়, এইটা করবা ওইটা করবা এরপরে এই করবা, এই শিখানোর মধ্যে আসলে কি আমাদের কোনো আত্মতৃপ্তি আছে বা আমরা কেন করি? আমি ক্লাসে প্রায় যখন অনেক স্টুডেন্ট জিজ্ঞাসা করি যে তোমরা কেন পড়ালেখা করো, তোমাদের উদ্দেশ্য কি, আমি আজ পর্যন্ত একটা মেয়েরে পাইলাম না যে মানে অ্যাকুরেট অ্যান্সার দিতে। তারা গদবাদা কিছু বলে, ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, মানে এটা হচ্ছে গদবাদা আর কি, বা টিচার হবো, এই হবো সেই হবো, কিন্তু কেন বা কি? এটার কারণ হচ্ছে যে আমাদের গার্ডিয়ান আছে যারা নিজের স্বপ্নটা হচ্ছে ছেলে মেয়েদের দিয়ে বাস্তবায়ন করতে চায়, এই কারণে হচ্ছে তাদের ভাবে নার্সিং করে। অনেক আছে মা বা বাবা নাচ গান ভালো পারে, মেয়েটার হয়তো ওদিকে টান নাই বা ওদিকে তার মেধাটা কাজ করতেছে না, তারে নাচ গান করে এই সেই করে, তারা জোর করে এরকম কম্পিটিশনে নেওয়া হবে এবং একটা লেভেলে গিয়ে এরা ঠেকা যায়। আমি নিজেও দেখছি, এই আমার তো মাত্র অল্প কয়েক বছর হইলো শিক্ষাগত পেশা, জোর অনেক কয়েকটা ব্যস্ত গেছে, দেখছি যে বাপ মা জোর করে ঠেলে ঠেলে ওঠায়, তারপর ওই মেধা আর টেকে না। আর মেনলি হচ্ছে এই যে কম্পিটিশনের হিসাবটা, এটা বাপ মা ছোটবেলা থেকে শিখায়। এটা ছেলে মেয়ে সবার ক্ষেত্রে, মানে গার্লস স্কুলতে আমি বললাম। তারপরে দেখো এই যে আমাদের জীবনটা আসলে কি,
ওই যে আমি বললাম অ্যাসেটস বা সম্পদ, কতগুলি সম্পদ, এইটারই ভ্যালু আছে, আমাদের বেসিক্যালি কোনো ভ্যালু নাই। বিশেষ করে একটা পুরুষ মানুষের জীবনে এইটারই ভ্যালু, ইভেন একটা মেয়ে মানুষের জীবনে এটাই ভ্যালু। সেটা কিভাবে দেখো, এরকম সিচুয়েশনে দেখা যায় যে আমাদের কালচারে আর কি, আমাদের প্রেক্ষাপটে দেশের, তখন আমাদের মেয়েদেরকে ইভ্যালুয়েশন করে তার বাবার কত অ্যাসেট আছে, বা এই মেয়েরে বিয়ে করলে তার ফিনান্সিয়াল বেনিফিট কি, এরকম একটা ক্যালকুলেশন আমাদের পুরুষরা করে আমাদের সোসাইটিতে। করার পরে ওই মেয়েটারে বিয়ে করে, তো দেখো তার অ্যাসেটের হিসাবটা এখানে আইসা গেল। আবার ছেলে ভালো চাকরি করলে ভালো ফ্যামিলির মেয়েরা বিয়ে দেবে, আর ইদানিং করোনায় তো দেখা গেছে যে গভর্নমেন্ট চাকরি হইতে হবে। তো ওই আমাদের পড়াশোনা করার সময় আমাদের আমার এক ফ্রেন্ড ছিল, সে প্রেম করছে প্রায় ওখান থাকাকালীন 5 বছর, মেয়ের বাবা রাজি হয় না, কারণ ছেলেরা তার বিশেষ ক্যাডার হইতে হবে। তো যাই হোক, পরে বিয়েটা হয়েছে, কিন্তু এইরকম কিছু কন্ডিশন বা ইভলিউশন বা সোশ্যাল কালচারের কারণে আমাদের দেশে এরকম হয়। এই জিনিসগুলো আমাদের শিক্ষা দেওয়া হয়, কিন্তু আসলে কি আমাদের শিক্ষার বিষয় এইটা? আমাদের কিন্তু শিখায় না কখনো অ্যাসেটস ম্যানেজমেন্ট, সম্পদ ব্যবস্থাপনা। মানে আমার কথা হচ্ছে, আমার যা আছে আমি সেইটার থেকে সর্বোচ্চ কতখানি ব্যবহার করবা, বা যেটুক আছে সেইটারে কিভাবে হচ্ছে গিয়া আমার ফেভারে রাখা হচ্ছে গিয়া কাজ করব, বা আমার নিজের পার্সোনাল বেনিফিটের জন্য কিভাবে ব্যবহার করব, সেই বিষয়ে কিন্তু আমাদের কোনো বই খাতা, টিচার বলো গার্ডিয়ান বলো, কেউ কখনোই শিখায় না, শেখানোর প্রয়োজন বোধ করে না। সেটারটা আমি বলি, প্রথমত ব্যয় হ্রাস করা, ঠিক আছে, এক্সপেন্স রিডাকশন বা লেস করা, এই শিক্ষাটা হচ্ছে ম্যাক্সিমাম গার্ডিয়ান ছোটবেলা থেকে দেয় না, বা দেওয়ার প্রতি একটা অনীহা। জাপানের একটা কৌশল ইউজ করে, রেড, ইয়েলো, গ্রিন। ওরা কোনো কিছু কেনার ক্ষেত্রে দেখে যে এইটা তার লাগবে কিনা, তার মানে এটা গ্রিন। যেমন তার শার্ট আছে 2টা, তার কোথাও হচ্ছে যাইতে হলে আরেকটা ভালো শার্ট লাগে, সেইটা তার শার্ট কিনবে, সেইটা অবশ্যই কিনবে, সেটা হচ্ছে গ্রিন। আবার দেখা যাচ্ছে তার শার্ট আছে 1 ডজন, তার এই শার্টটা না কিনলেও হয়, কিন্তু টাকা আছে হয়তো বা কিনে, তখন এটা হচ্ছে ইয়েলো। আর অনেকে আছে যে অর্ডারভর্তি জামা কাপড়ের অভাব নেই তারপরও কিনে, এটা হচ্ছে রেড। তো তারা হচ্ছে ক্রয়ের ক্ষেত্রে একটা মানে কমন রুলস ইউজ করে, রেড, ইয়েলো, গ্রিন, মানে যেটা লাগবেই সেটা তারা কিনবে, সেটা হচ্ছে গ্রিন। আর যেটা মোটামুটি মানে চলবে, অতটা এমার্জেন্সি না কিন্তু কেনা যায় এই মুহূর্তে, কিনলে ভালো বা ইন ফিউচার এটা কোনো বেনিফিট আছে, সেটা হচ্ছে তারা ইয়েলো এবং তার সামর্থ্য আছে। আর রেড হচ্ছে যেটা তার আসলে দরকারই নেই, সেটা কিনবেও না। কিন্তু আমরা এগুলি ছোটবেলা থেকে স্টুডেন্টরা শিখাই না, গার্ডিয়ানও শিখায় না। আচ্ছা, এইটা একটা গেল, আমাকে সবসময় খরচের খাতের দিকে খেয়াল রাখতে হবে, যে আসলে আমার অপ্রয়োজনীয় জিনিস আমরা কিনবো না, যেটা দরকার নেই একদম সেটা আমরা ছোটবেলা থেকে না কেনার অভ্যাস করব। তাইলে হচ্ছে কি আমি অ্যাসেট ম্যানেজমেন্ট ও সম্পদ ব্যবস্থাপনাটা ভালো করতে পারবো। আর আজকে আসলে বেসিক্যালি আমি সম্পদ ব্যবস্থাপনার উপরে কিছু বলবো, ওই জন্য এই ভিডিওটা তৈরি। হয়তো বা কারো হেল্প হবে, কারো হবে না, বা কেউ দেখবে কেউ দেখবে না। আমার কথা হচ্ছে, আমার 100 বা 1000 জন দেখলো বা শিখলো সেটা বিষয় না, একজনের যদি জীবনে এটা কাজে লাগে সেটা হচ্ছে আমার প্রাপ্তি। তো এইটা একটা গেল যে আমরা ব্যয় কমাবো।
আর একটা হচ্ছে অ্যাসেটস গ্রোথ, মানে সম্পদের বৃদ্ধি তৈরি করবো, মানে সোজা কথা হচ্ছে সম্পদের গাছ লাগাবো। সেইটা কিভাবে আমি একটু বলি। আমি তখন হচ্ছে গিয়া 2007 সালে, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি। 2007 সালে আমি হচ্ছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তখন পড়ি, বিবিএতে ভর্তি হই। তো ওখানে আমার বাবার একটা প্লট আছে, এখনো আছে, বিক্রি হয়নি। প্লটটা হচ্ছে তোমার 12 ডেসিমাল, মানে 12%। তো এই প্লটে তখন আমি আমার বাবারে বললাম কি যে কিছু টাকা দেন, আমি হচ্ছে এখানে মাটি কাটে কয়টা গাছ লাগাই। তো তখন হচ্ছে বোধহয় 10,000 টাকা বা 8,000 টাকা খরচ যাবে টোটাল প্রসেসে। আমার বাবা রাজি হল না, যে ওটা গাছ মাসে নিয়ে যাবে, এই হবে সেই হবে। ভালো। তখন তো ওইখান থেকে আমি পাশ করে বেরোতে বেরোতে আমার সার্টিফিকেট পাইতে হচ্ছে 2011 সালের নভেম্বর মাস। 2011 সালে নভেম্বর মাস হয়ে গেল। তাহলে দেখো এখানে প্রায় 4-5 বছর লাগছে। ওই জায়গা এখন পর্যন্ত আমরা বিক্রি করি না, কিছুই করি না, জায়গা পড়ে আছে। এখন হচ্ছে 2024 সাল। তাহলে কয় বছর? 17 বছর। 17 বছর হয়ে গেছে। তো ওই সময় যদি আমার বাবা 10,000 টাকা খরচ করতো গাছ লাগাইয়া, খালি রেন্ডি গাছ যদি লাগাইতো ওই জায়গায়, আমার তো মনে হয় এখন 10 লাখ টাকায় বিক্রি করতে পারতো ওই গাছের দাম বাইরা। কারণ জায়গা যথেষ্ট ছিল, কিন্তু সে প্রপারলি তার অ্যাসেটের গ্রোথটা করে নাই, সেটা তার ভুল ডিসিশন ছিল। এটা আমাদের মানে সোসাইটিতে অনেকেই আছে, এইসব বিষয় হচ্ছে খুবই অনীহা। আবার আমি হচ্ছে গিয়া, মানে আমার পড়াকালীন এক ফ্রেন্ড ছিল, ওর বড় ভাই একটা কাজ করতো। সে যে স্যালারি পাইতো, স্যালারির থেকে মাসে 2,000-3,000 করে কিছু টাকা জমাইতো। জমাইয়া দেখা গেল যে বছরের শেষে গিয়া তার হয়তো 25,000 বা 30,000 টাকা হয়েছে। সে 30,000 টাকা দিয়ে তার গ্রামের এক কাজিনরে কয়টা ছাগল ছানা কিনে দিত, এবং প্রত্যেক মাসে কিছু টাকা দিত ছাগল ছানাটা খাওয়ানোর জন্য। তো এই ছাগলগুলি বড় হইলে মোটামুটি বছর ঘুরলে কোরবানির হাটে বিক্রি করতো, এবং তার সাথে হচ্ছে ওই যে খরচ সেই ক্যারি করতো। খরচের পরে যে বাড়তি লাভ, মনে করো ছাগলটার পিছে কথার কথা, এটা অ্যাজাম্পশন করা। সে হয়তো এটা কিনছে তখন ছোটবেলায় 400 টাকা দিয়ে, কথার কথা, খাওয়াইছে ধরো আর 8,000, তো 10,000 টাকা খরচ হয়েছে, 15,000 টাকা বিক্রি করছে, তো 5,000 টাকা যে লাভ, সে ওই কাজিনটা 2,500 দিয়ে দিত, আর নিজে হচ্ছে 12,500 টাকা নিত। তাইলে দেখো এটার গড় হিসাবের চেয়ে বেশি হয়, এটা একটা অ্যাজাম্পশন করা। তো সেই কাজিনের কাছ থেকে দেখো কোনো পরিশ্রম ছাড়া জাস্ট টাকাটা খাটাইয়া সে কিন্তু এরকম যদি হচ্ছে 10টা ছাগলের পিছনে ইনভেস্ট করে, তার কিন্তু বছরে 25,000 টাকা আসে। এখন কইতে পারো স্যার 25,000 টাকা আজকাল পানিও গরম হয় না। কথা হচ্ছে সে তো প্রথম বছর করছে, আস্তে আস্তে তো তার জিনিসটা বাড়বে, এই গ্রোথটা আস্তে আস্তে হবে। আর তুমি যদি ব্যাংকে এই টাকাটা রাখো, এই 25,000 টাকা তুমি ব্যাংকেই রাখো, ব্যাংকে তোমার ইন্টারেস্ট দেয় বর্তমানে ওটা 3.5%। তো 25,000 টাকা 3.5%, আমি 4%ই ধরি, 4-25-এ 1,000 টাকা তোমার 1 বছরে দিবে। দেওয়ার পরে আবার ভ্যাট আছে, এক্সাইজ ডিউটি আছে, সব মিলিয়ে দেখবা যে তোমার 500 টাকাও পাবা না। এবং ইসলামের দৃষ্টিতে তো এই লেনদেনটাও হারাম, কারণ সুদ তো ইসলামে হারাম নাকি। তাইলে তোমাকে অ্যাসেটটা কিভাবে গ্রোথ করতে হবে অ্যাসেট ম্যানেজমেন্টের ক্ষেত্রে, সেটাও তোমাকে শিখতে হবে। এবং এখানে অবশ্যই তোমার রিলায়েবল সোর্স থাকতে হবে, না হয় তুমি এটা করতে পারবে না। আর গ্রাম দেশে যাদের যাতায়াত আছে, আত্মীয়স্বজন আছে, এদের রিলায়েবল সোর্সটা মোটামুটি থাকে। আর এইখানে মোটামুটি একটা ঝুঁকি থাইকেই যায় যে ছাগলের বাচ্চা মইরা যেতে পারে, কিন্তু বিষয় হচ্ছে সবসময় তো আর মারা যাবে না, হয়তো 2-1টা কেস অ্যাক্সিডেন্ট হইতেই পারে। এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এরকম অনেক এক্সাম্পল আছে। দেখবা যে গ্রামে তোমাদের অনেক, তোমার বাপ দাদা বা এখানে মানে যে ফ্যামিলি আর কি ব্যাকগ্রাউন্ড আছে তোমার, পূর্বপুরুষের জায়গা আইডেল পড়ে আছে, অন্য মানুষ লিজ নিয়ে কোটি কোটি বা লাখ লাখ টাকা ইনকাম করতেছে, লাখ টাকা ইজিলি ইনকাম করে গ্রামের লোক। এটা হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট, অ্যাসেট গ্রোথ বললাম। তারপর হচ্ছে মানে লোক দেখানোর সংস্কৃতি থেকে তোমাদের দূরে রাখতে হবে।
লোক দেখানো সংস্কৃতিটা আমি যদি একটু সিম্পল ভাবে বলি, এই অনেক বাচ্চাদের আমি দেখি যে বিটিএস এর একটা ডায়েরি কিনছে 50 টাকা দিয়ে। 50 টাকা কোনো বিষয় না, কিনছে, তার বান্ধবী দেখছে ডায়েরিটা ভালো লাগছে, সেও একটা নিয়ে আসছে। বাট এই ডায়েরিটা সে হয়তো কিছু লিখবে না, শুধু শুধু কেনা এই 50 টাকা। এরকম অজস্র জিনিস আছে যে তুমি পাশেরটা দেখে তুমি কিনো, যার কোনো আসলে কোনো প্রয়োজনীয়তাই নাই। এরকম কিছু খরচ আছে যেটা তুমি ছোটবেলা থেকে প্র্যাকটিস করো, বড় হইতে হইতে তোমার এই খরচটা অনেক বৃদ্ধি পায়, যার কারণে তোমার অ্যাসেটের গ্রোথও হয় না, ফাও খরচগুলি বৃদ্ধি পায়। তো এইটা একটা সিস্টেম আছে অ্যাসেট ম্যানেজমেন্ট থেকে। তোমাকে যদি আসতে হয়, দূরে আসতে হয়, তাহলে তোমাকে অবশ্যই যেটা করতে হবে, অ্যাসেট ম্যানেজমেন্টের প্রপার ইউজ করতে হলে তোমাকে অবশ্যই শো অফের টাকাটা, মানে শো অফ করার মতো খরচগুলি বাদ দিতে হবে। লোন অবশ্যই শূন্যর অথবা মানে জিরোর নিচে, অথবা মানে জিরোর নিচে বলতে আসলে লোনের ফিগার মানে লোন শূন্য হইতে হবে, অথবা তুমি হয়তো কাউকে কিছু ধার দিলে, এরকম একটা সিচুয়েশনে তোমাকে চেষ্টা করতে হবে সবসময়। এর কারণ হচ্ছে দুইটা। তুমি যদি লোন আনো তখন তোমার হচ্ছে টেনশন বাড়বে, টেনশন বাড়লে তোমার রোগবালাই বাড়বে, আর দ্বিতীয় কথা হচ্ছে তোমার চরিত্র কালিমা পড়বে। কিরকম, যখন মানুষ হচ্ছে লোন আনে, টাকাটা পরিশোধ করতে না পারে, তখন সে মিথ্যা বলে, তাহলে চরিত্র তো ঠিক থাকে না। মিথ্যা বলে যে তারে তো আমরা ভালো লোক বলি না, সে কথা ঠিক রাখতে পারে না, তার হচ্ছে টেনশনের কারণে রোগবালাই বাড়ে, এবং কোনো কিছুই সে ঠিক মতো করতে পারে না। তাই চেষ্টা করতে হবে মানে একান্ত না পারা পর্যন্ত লোন না আনা। এখন বিষয় হচ্ছে যে তুমি একটা লোন কেন, মানে লোন করে কেন তোমার বাড়ি করতে হবে। অনেকেই আছে, আমার পরিচিতই, ব্যাংকে যখন চাকরি করছি 20 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনছে, আর বেতন পায় 2.5 লাখ টাকা, ইএমআই দেয়, দিয়ে টিয়া হচ্ছে ঢাকায় থেকে ফ্ল্যাট কিনা, তার হচ্ছে সংসারে টানাটানি। এই সাইকোলজি থেকে তোমাকে বের হইতে হবে। আর এখন মনে করো বলতে পারো যে তাইলে আমি লোন ছাড়া বাড়ি কিভাবে করব। বেসিক্যালি তুমি বাড়িটা আসলে কার জন্য করবা, নিজের জন্য না ফিউচার জেনারেশনের জন্য, নাকি হচ্ছে গিয়া জাস্ট মানুষের দেখাবা যে আমার একটা বাড়ি আছে, আমি একটা ভালো চাকরি করি, আমার বেতন অনেক, তাই আমি একটা দামি ফ্ল্যাট কিনছি। সেটা হচ্ছে তোমাকে বুঝতে হবে। আমি এরকম ফ্যামিলিও দেখছি যারা হচ্ছে মোটামুটি লোন নিয়ে টাকাটা দিয়ে গ্রামের মধ্যে বাড়ি করে, এবং গ্রামে বাড়ি করার কারণে সে ওই টাকাটা নিয়ে গ্রামে বাড়ি করে টাকাটা দিয়ে মোটামুটি ইনকামও হয়। আর অনেকে হচ্ছে যে ওই চাকরি করে কিছু জমা ওই দিয়ে হচ্ছে নিজের বাবার জায়গা আছে, এখানে আস্তে আস্তে বাড়ি করে, তার হচ্ছে লোনে যাওয়া লাগে না, মানে তার ফাও বার্ডেন নাই। কিন্তু অনেকে আছে যে এককালীন নিয়ে তাড়াতাড়ি করবো, পরে এই লোন শোধ জীবন শেষ। আমি হচ্ছে ব্যাংকে চাকরি করাকালীন আমার ইনচার্জ ছিল, সে একটা ফ্ল্যাট কিনছে 30 লাখ টাকা দিয়া, তার হচ্ছে প্রত্যেক মাসে কাটতে হচ্ছে ওইটার জন্য 40,000 টাকা করে ইনস্টলমেন্ট প্রত্যেক মাসে। তো তাতে সে পরে বলছিল যে আমার বোধহয় আরেকবার দুনিয়া আসা লাগবে এই লোন পরিশোধ করতে, পরে ইএমআই বাড়া এসেছিল। তো লোনের দিকে আমরা কখনোই যাব না, একান্ত যতটা যদি না ঠেকি। এখন হচ্ছে যে অনেক সময় হয় যে চিকিৎসা করাইতে হবে, টাকা লাগবেই, কেউ ধারও দিতেছে না, সেই সব ক্ষেত্রে অবশ্যই আল্লাহর কাছে পানা চাইতে হবে, আল্লাহর সাহায্য চাইতে হবে, তারপর একটা ফয়সালা আল্লাহ তাআলা করে দেবে, এটা হচ্ছে বিশ্বাস। তো আমার কথা হচ্ছে তোমাকে অবশ্যই সম্পদ ব্যবস্থাপনার জিনিসটা ছোটবেলা থেকে প্র্যাকটিস করতে হবে, এবং সম্পদের অপচয় রোধ করতে হবে। তো আমি যে জিনিসটা বলতে চাইতেছিলাম, তোমাকে সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে হচ্ছে অ্যাসেটের গ্রোথটা চেষ্টা করতে হবে, এক্সপেন্স রিডাকশন করতে হবে, লোন জিরো নিচে রাখতে হবে, আর একটা বললাম দুঃখিত, শো অফটা বাদ দিতে হবে, শো অফ বাদ দিতে হবে। তো
মোটামুটি হয়তো আমি কথাগুলো অতটা গুছায় বলতে পারিনি, তারপরে যেটুকু চেষ্টা করছি তোমরা মনে হয় বুঝছো যে আমি আসলে কোন জিনিসটা তোমাদের বুঝাইতে চাইতেছি। এবং এই অভ্যাসগুলি অবশ্যই তোমাকে ছোটবেলা থেকে চেষ্টা করতে হবে, কারণ ওই বাংলা একটা কথা আছে, কাঁচায় কাঁচায় না নোয়াইলে বাস, পাকলে করে টাস টাস। মানে বাঁশ যখন কাঁচা থাকে তখন যদি বাঁশটারে বাঁকা করে ফেলানো হয়, ইজিলি বাঁকা হয়, কোনো আওয়াজ হয় না। কিন্তু যখন বাঁশটা হচ্ছে গিয়া তোমার কাঁচা না থাকে শুকিয়ে যায়, তখন কিন্তু বাঁশ বাঁকা করতে গেলে ফাইটা যায় এবং টাস টাস করে। তো অভ্যাসগুলি তোমাদের ছোটবেলা থেকেই চেষ্টা করতে হবে, না হয় পাওয়াটা টাফ। তো থাকো, আসসালামু আলাইকুম।